রহস্যপিডিয়া উইথ সৌভিক। নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজকের গল্প সুবর্ণ বসুর লেখা আধা রাতের আততায়ী। চলো তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর 55 নম্বর রাস্তা তখন প্রায় শুনশান। এখানে শহরের আকাশ রেখার উচ্চতা বাড়িয়ে দিয়েছে পাশাপাশি গড়ে ওঠা অনেকগুলো নতুন হাই রাইজ। সেই বহুতলগুলোর মধ্যেই রয়েছে স্কাই রাইজ গ্রিন। G+14 মাপের 8টি বিল্ডিং নিয়ে এই কম্পাউন্ড। গল্প শুরু হচ্ছে স্কাই রাইজ গ্রিনেরই ফেজ B1-এর একটি বিল্ডিংয়ের 13 তলা থেকে। 13 তলায় মুখোমুখি দুটো 3 কামরার ফ্ল্যাট। দুটোরই দরজায় একই রকম নেম প্লেটে লেখা সেনগুপ্তাস। এই মুহূর্তে আমাদের গন্তব্য লিফট থেকে নামার পর ডান দিকের ফ্ল্যাট। সে ফ্ল্যাটের শুধু মাস্টার বেডরুম থেকে একটা হালকা আলোর আভা ভেসে আসছে। আর একটু এগোলেই দেখা যাবে সে ঘরের খাটের ওপর উপুড় হয়ে শুয়ে একটি মেয়ে, আন্দাজ 25-26 বছর বয়স, বিস্ফারিত চোখে ল্যাপটপে কিছু একটা দেখছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার সামনে রাখা ল্যাপটপ থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে তীক্ষ্ণ যন্ত্রণাকাতর শীতকারের আওয়াজ। ল্যাপটপের দৃশ্যাবলী আপাতত প্রয়োজনীয় নয়, কিন্তু মেয়েটি এমনভাবে ল্যাপটপে সম্মোহিত হয়ে আছে যে বুঝতেও পারল না আপাদ মস্তক কালো কাপড়ে মোড়া এক আগন্তুক দরজা দিয়ে বেড়াল পায়ে ঘরে ঢুকেছে। সিকিউরিটি বদলের গ্যাপটাকে কাজে লাগিয়ে অনেক কষ্ট করে ধৈর্য, সাহস এবং বুদ্ধি খাটিয়ে সে এত দূরে এসে পৌঁছেছে। তারপর তালা খুলে ঢুকেছে ফ্ল্যাটে। খুব সন্তর্পণে সে খাটের পিছনের দিকে, যেদিকে মেয়েটি পা করে আছে, সেই দিকে গিয়ে দাঁড়ায়। তার রবারের দস্তানা পরা হাত পোশাকের ভিতরে ঢুকিয়ে সে বের করে আনে একটা রুমাল। তারপর দ্রুত খাটে উঠে পিছন থেকে রুমালটি চেপে ধরে মেয়েটির মুখে। মেয়েটি অস্ফুটে চিৎকার করতে থাকে এবং একসময় হেলে পড়ে, সম্ভবত জ্ঞান হারায়। সাঁড়াশির মতো 10টি আঙুলে মেয়েটির গলা টিপে ধরে আততায়ী। ধরে থাকে খানিকক্ষণ, তারপর একসময় ছেড়ে দেয়। গলার পাশে একটি নির্দিষ্ট স্থান স্পর্শ করে দস্তানা পরা দুটো আঙুল রেখে। তারপর কবজি ধরে। নিশ্চিন্ত হয়ে সে খাট থেকে নামে। তারপর তাকায় চালু ল্যাপটপটার দিকে। ল্যাপটপে বর্ণিত দৃশ্য দেখে ভুরু কুঁচকায় আততায়ী। ল্যাপটপ নিভিয়ে দেয়। তারপর যেমন এসেছিল তেমনই বেড়াল পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। লিফটে উঠে 1 তলায় পৌঁছায় সে। তারপর যেদিকে সিকিউরিটি থাকে তার পিছন দিকে অনেকটা ঘুর পথে পৌঁছায় কম্পাউন্ডের একেবারে পিছন দিকে। এখানে নতুন বহুতল নির্মীয়মান পাঁচিল অপেক্ষাকৃত নিচু। অন্ধকারে প্রেতের মতোই নিঃশব্দে পাঁচিল টপকে অন্ধকারে মিলিয়ে যায় লোকটি। মাল্টিপ্লেক্সের নাইট শোয়ের হাফ টাইম। এক সুদর্শন যুবক, বয়স 32 থেকে 35-এর মধ্যে, হল থেকে বেরিয়ে বাইরের ফুড কাউন্টারের সামনে আসে। ফর্সা, লম্বা, ছিপছিপে চেহারা, চুল রং করা, দাড়ি গোঁফ কামানো, পরিষ্কার মুখ, চোখ দুটো কটা, বাঁ কানে ঝকঝকে দুল। দাঁড়িয়ে কাউন্টারে খাবারগুলো ভালো করে দেখে। তারপর একটা মিডিয়াম সাইজ কর্নের কাপ কেনে। 500 টাকা দেয়। কাউন্টারের ছেলেটির কাছে খুচরো না থাকায় সে বিনীতভাবে 500 টাকার নোটটা ফিরিয়ে দিয়ে খুচরো দিতে বলে। ছেলেটি প্রথমে ভুরু কুঁচকোয়, তারপর একগাল হেসে জামা ও প্যান্টের পকেট হাতড়ে ওয়ালেট থেকে খুঁজে প্রচুর কয়েন টয়েন মিলিয়ে দাম দেয়। তারপর কাপ ভর্তি কর্নটা নিতে গিয়ে কাপ উল্টে বেশ খানিকটা কর্ন মাটিতে পড়ে যায়। লোকটি বিরক্ত হয়ে কাউন্টারের ছেলেটিকে ধমক দেয়। ছেলেটি কাঁচুমাচু হয়ে ক্ষমা চেয়ে নেয়। ফ্লোরের অন্য প্রান্তে বড় উইন্ডো গ্লাসের কাছে একজন যুবক কানে ফোন নিয়ে ফোনের ওপারের কাউকে খুব উত্তেজিত হয়ে কিছু একটা বোঝাচ্ছে। এর বয়স প্রথম যুবকের কাছাকাছি। প্রথমজন হাতে কর্ন কাপ নিয়ে এসে দ্বিতীয়জনের সামনে দাঁড়ায় এবং তাকে তাড়া দেয়, কারণ শো শেষ হয়ে যাবে। দ্বিতীয়জন কান থেকে ফোন নামিয়ে মাউথপিসে হাত চাপা দিয়ে
বলে সে এক্ষুনি আসছে। আশ্বস্ত হয়ে প্রথমজন হলের দিকে পা বাড়ায়। 3 জন প্রতিশ্রুতিমান তরুণ শিল্পী অর্কদীপ কুইল্লা, অনুজ মিত্র আর অনুমিত্র সিংহ মিলে একটা বড় শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। আজই প্রদর্শনীর চতুর্থ ও শেষ দিন। অনেকেই আসছেন। বাইরে মতামত লেখার খাতায় জমা হচ্ছে দর্শকের উচ্ছ্বসিত প্রশংসাও। এমন সময় একটা বিরাট কালো এসইউভি এসে দাঁড়ালো বিড়লা একাডেমির সামনে। গাড়ি থেকে নামলেন ক্রিস্টোফার বিশ্বাস, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো নামে একটা বেসরকারি গোয়েন্দা সংস্থার প্রধান। 6 ফুটের মতো লম্বা, পেটানো চেহারা, পরিষ্কার করে কামানো মুখ এবং মাথায় কদম ছাঁট চুল। গাড়ি থেকে নেমেই হনহনিয়ে ঢুকে এলেন লিফটের দিকে। 2nd ফ্লোরে লিফট থেকে বেরিয়ে গ্যালারিতে ঢোকার সময় তাকে দেখে শিল্পী অনুমিত্র সিংহের হাসি হাসি মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল। সিবিকে ঢুকতে দেখেই বেজার অনুমিত্র গিয়ে বলে, আবার? সিবি কোনো কথা বললেন না, মৃদু হাসলেন শুধু। এদিক ওদিক তাকিয়ে সোজা চলে গেলেন বাইরে। বুক পকেট থেকে ফাউন্টেন পেন বের করে কমেন্ট বুকে কিসব লিখলেন, তারপর বেরিয়ে গেলেন। সেদিন প্রদর্শনী বন্ধ হওয়ার পর অনুজ কমেন্ট বুকটা টেনে নিয়ে পড়ছিল আর নানা মন্তব্য করছিল। হঠাৎ অনুজের চোখ পড়ে একটি কমেন্টে। সে মানে বুঝতে না পেরে অনুমিত্রকে গিয়ে দেখায়। অনুমিত্র পাতাটিতে সেই কমেন্টটির ওপর চোখ রাখে। পাতার মাঝ বরাবর সবুজ কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, কালস কালদ শটায় হাইফেন বর্ণান্ধ। অনুজ অনুমিত্রকে জিজ্ঞেস করে যে সে কিছু বুঝল কিনা। অনুমিত্র কোনো উত্তর দেয় না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ অনুমিত্র না বুঝে উপায় কি। আরে এসো এসো, কেমন হেয়ালিটা দিলাম বলো। চোখ ছোট ছোট করে তাকান সিবি। অনুমিত্র বলে, মাত্রা গোলমাল করে কাল সকাল 10টায় এই কথাটা লিখেছেন, সেটা বোঝা সোজা, কিন্তু বর্ণান্ধটা বুঝতে কয়েক সেকেন্ড লেগেছে। বর্ণান্ধ ইজ ইকুয়াল টু কালার ব্লাইন্ড ইজ ইকুয়াল টু সিবি। বিগলিত গলায় অনুমিত্র বলে, সত্যি আপনার মতো ব্রিলিয়েন্ট একজনকে অ্যাসিস্ট করতে পারি, এ কি আমার কম সৌভাগ্য স্যার? যাকে কাজের কথায় আসি, মুরারি মোহন সেনগুপ্তর নাম শুনেছ? ইতিহাসের অধ্যাপক। তাড়াতাড়ি বলেন সিবি। হ্যাঁ শুনেছি, পণ্ডিত মানুষ। গত পরশু রাত্রির বেলা তার পুত্রবধূ খুন হয়েছেন নিজের ফ্ল্যাটে। কেসটা দেখছেন লোকাল থানার ওসি দেবরাজ সিমলাই। বছর 7 আগে আমাদের প্রতিবেশী ছিল, সদ্য ফ্ল্যাট কিনে কেষ্টপুরে চলে গিয়েছে। আনঅফিশিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য দেবরাজ আমাদের হেল্প চাইছে। সেনগুপ্ত পরিবারের সঙ্গে কথা হয়ে গিয়েছে, বেসরকারি ইনভেস্টিগেটর নিয়ে কারো কোনো আপত্তি নেই, তবে সিক্রেসি নিয়ে সতর্ক থাকতে হবে। নো মিডিয়া। বেশ, আচ্ছা কিভাবে খুন হলেন? গলা টিপে শ্বাসরোধ, কোথাও কোনো আঙুলের ছাপ নেই। বুঝলাম। তারপর বলুন, ইতিবৃত্তান্ত আর যা জানা গেল শুনি। সিবির কথা থেকে যা যা জানা গেল সংক্ষেপে তা হল, মুরারি মোহন সেনগুপ্তর বয়স প্রায় 70, ইতিহাসের রিটায়ার্ড অধ্যাপক। বছর 5 আগে বিপত্নিক হয়েছেন। থাকতেন ভবানীপুরের বকুল বাগান অঞ্চলে। ফ্ল্যাট করেছেন রাজারহাট নিউটাউন অঞ্চলের এ ব্লকে। এই ফ্ল্যাট পড়ছে অ্যাকশন এরিয়া 1 এর স্ট্রিট নাম্বার 55-এ। কম্পাউন্ডের নাম স্কাই রাইজ গ্রিন। তার 2 ছেলে, রবিন এবং অবিন। রবিন দীর্ঘদিন বিদেশে থেকেছে, সেখানে একটি মার্কিন মেয়ের সঙ্গে লিভ ইন করত। তারপর সেপারেশন হয়। রবিন তার 3 বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে দেশে ফিরে আসে। তার নাম ব্রতী, বয়স 6। তার মার্কিন মা সন্তানের কাস্টাডি চায়নি, এতে ছেলে অন্তপ্রাণ রবিনেরও সুবিধেই হয়। ছোট ছেলে অবিন সেনগুপ্তর নিজস্ব ব্যবসা আছে, ইলেকট্রিক্যাল গুডসের। মামার কাছ থেকে পাওয়া ব্যবসা। সে নিয়মিত নাটকে অভিনয় করে। তার বন্ধুর নাটকের দল আছে, নাম রঙ্গমঞ্চ। বন্ধুর নাম দেবাশিস রক্ষিত। যিনি খুন হয়েছেন তিনি অবিনেরই স্ত্রী, নাম রাকা সেন, বয়স 30-এর মতো। দারুণ সুন্দরী ছিলেন। সেক্টর 5-এ তার নিজস্ব বুটিকের নাম রাকাজ। শুনতে শুনতে একটা নোট বইতে নোট নিচ্ছিল অনুমিত্র।
বলল, এই কজনই? সিবি বললেন, না, আরো 3 জন। একজন অরুণকান্তি বিশ্বাস, বছর 32 বয়স, পুরারি মোহনবাবুর ছাত্র। ওদের বাড়িতে নিয়মিত যাতায়াত আছে, গবেষণার কাজ করে। দ্বিতীয়জন ছন্দা, ব্রতি, মানে রবিনবাবুর ছেলের গভর্নেস। ও বাড়িতেই থাকেন, মাঝে মাঝে সপ্তাহান্তে বাড়ি যান। ব্রতি তাকে মায়ের মতোই ভালোবাসে। আর তৃতীয়জন দিন কয়েকের জন্য ওই বাড়িতে এসে থাকছিলেন। তার নাম রাতুল সেন, ভিকটিমের একমাত্র ভাই। বয়সে দিদির চেয়ে বছর 2 ছোট, ফ্রিল্যান্স ফটোগ্রাফার। মাঝে মাঝে দিদির বাড়ি এসে দিন কয়েক থেকে যান। অনুমিত্র জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা বলুন, এরা সকলেই কি একই বাড়িতে থাকতেন? না, বলতে ভুলে গিয়েছি। স্কাইরাইজ গ্রিন কমপ্লেক্সে ওদের বিল্ডিংটার নাম্বার B1। তার 14টা ফ্লোরে মোট 28টা ফ্ল্যাট। আর এর মধ্যে 13 তলার 2টো ফ্ল্যাটই B1/25 আর B1/26। দুটোই সেনগুপ্তদের। লিফট থেকে বেরিয়ে বাদিকের ফ্ল্যাটে থাকেন মুরারি মোহন বাবু, বড় ছেলে রবিন এবং নাতি। ডান দিকের ফ্ল্যাটে সস্ত্রীক ছোট ছেলে রবিন। এই সময় রাতুলও ছিল। অনুমিত্র আর কিছু বলে না, ভালো করে খুঁটিয়ে সবটা আত্মস্থ করার চেষ্টা করে। তারপর বলে, খুনের জায়গা দেখে তো আর লাভ হবে বলে মনেও হয় না। তাছাড়া আমি তো তেমন গোয়েন্দা নই যে পোড়া দেশলাই কাঠি দেখলেই বলে দেবো খুনি বর্মা চুরুট খায় না লাল সুতোর বিড়ি। আচ্ছা, বাপ্পাকে ইন্টারোগেট করছে? বাপ্পা মানে বাপ্পাদিত্য বিশ্বাস সিবির এজেন্সির একজন তদন্তকারী, বুদ্ধিমান ও কর্মঠ বলে অনেক ক্ষেত্রে অনুমিত্র বাপ্পার ওপর অনেকখানি নির্ভর করে। সিবি বললেন, ওসি দেবরাজ যখন ইন্টারোগেট করেছিল তখন বাপ্পাও সঙ্গে ছিল। পুরোটাই রেকর্ডের আছে, তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তা খুনের সময় কে কোথায় ছিল? খুনের সময় মুরারি মোহন, তার বড় ছেলে আর নাতি তাদের ফ্ল্যাটে ছিলেন। গভর্নেস ছন্দাও তাদের সঙ্গে ছিলেন। আর অবিনের ফ্ল্যাটে রাকা সেন একা ছিলেন। অবিন তার শ্যালক আর অরুণকান্তিকে নিয়ে নাইট শোয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন সিটি সেন্টার 2-তে। মানে? রীতিমতো অবাক হয় অনুমিত্র। বউকে বাড়িতে রেখে শালা আর বাবার ছাত্রকে নিয়ে অবিন সিনেমা দেখতে চলে গেল। ব্যাপারটা আপনার স্বাভাবিক লাগছে? অযথা অস্বাভাবিকই বা বলবো কেন? শুনলে ওরকম মনে হচ্ছে বটে, কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজভাবেই হয়েছে। যে রায় যা জানা গিয়েছে তা হলো শালা আর বউকে নিয়ে যাবে বলে অবিন সিনেমার নাইট শোয়ের টিকিট কিনে আনে। 10টা থেকে 12:30 নাইট শো। কিন্তু সেদিন সন্ধ্যে থেকে রাকার প্রচন্ড মাথা ধরে। রাকাই অবিন আর রাতুলকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে। ওরা যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছে, উল্টো দিকের ফ্ল্যাট থেকে সেদিনকার মতো কাজ ছেড়ে বেরোচ্ছিল অরুণকান্তি। অবিন অরুণকে সঙ্গী হতে বলে। একটু দোনোমনো করেও অরুণ রাজি হয়ে যায়। এই ঘটনাটা অবিন, অরুণ আর রাতুল 3 জনেই আলাদা আলাদা করে কনফার্ম করেছে। ডিসপিউটের স্কোপ নেই। খুনি ঢুকেছে কি করে জানতে চায় অনুমিত্র। এটাই তো অদ্ভুত ব্যাপার। ফ্ল্যাটের দরজা যেমন বন্ধ ছিল তেমনই রয়েছে, ইনবিল্ট লক। বাইরে থেকে দরজা টেনে লক করে ওরা বেরিয়ে গিয়েছিল। এসেও দেখেছে দরজা বন্ধ। চাবি দিয়ে খুলে দেখে ওই ঘটনা। বলেন সিবি। অনুমিত্র বলে, তালাটা পরীক্ষা করে দেখবেন তো মাস্টার কি ব্যবহৃত হয়েছিল কিনা। না হলে বুঝতে হবে খুনির কাছে চাবি ছিল, আর তা না হলেও খুনি পরিচিত কেউ, যাকে ভিকটিমই দরজা খুলে দিয়েছিল। সিবি মাথা নেড়ে নোট করে নেন। একটুক্ষণ চুপ করে থেকে অনুমিত্র বলে, বেশ, ইন্টারোগেশনের রেকর্ডটা দিন। রেকর্ডটা সিবির কাছ থেকে নিয়ে বাড়ি ফিরে আসে অনুমিত্র। গতকাল সারা দুপুর, বিকেল, সন্ধে ধরে সমস্ত ইন্টারোগেশন ক্যাসেটটা শুনেছে অনুমিত্র। তারপর সন্ধে থেকে রাত অবধি ফুলস্কেপ কাগজে নোট করেছে অনেক কিছু। রাত 2টোর সময় ঘুমিয়ে আবার সকাল 7টায় উঠেছে। তারপর সারা টেবিলে কাগজগুলো ছড়িয়ে রেখে মন দিয়ে পড়ছে। সেখানে প্যারাগ্রাফ করে কিছু লেখা আছে। প্রথম প্যারাগ্রাফ,
অবিন সেনগুপ্ত এবং রাকার বিয়ে 1 বছরও হয়নি, অ্যারেঞ্জড। অবিন তার স্ত্রীকে ভালোবাসত? সে কোনো প্রশ্নের উত্তরই সোজা দেয়নি। এমনকি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মৃত্যুর আগের কিছুদিন স্ত্রীর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেছিল কিনা, সে উত্তরে বলেছে নতুন করে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। নতুন করে, এই কথাটা গোলমেলে। কোনো অস্বাভাবিকতা কি আগে থেকেই ছিল? সেকেন্ড প্যারাগ্রাফে লেখা আছে, খুনের দিন রাকা সিনেমা দেখতে গেল না কেন? এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছে তার স্ত্রী এই ধরনের সিনেমা টিনেমা পছন্দ করত না, তবু মাঝে মাঝে যেত, কিন্তু সেদিন মাথা ধরেছিল। এই ধরনের সিনেমা টিনেমা, এই কথাটাও সন্দেহজনক। স্বামীর থিয়েটারের প্রতি তার মনোভাব কেমন ছিল? তৃতীয় প্যারাগ্রাফে লেখা, রবিন সেনগুপ্ত পাথুরে ধরনের মানুষ। কাউকে সন্দেহ হয় কিনা প্রশ্ন করাতে তিনি বলেছেন, এই পাত্রী তার কোনোদিনই পছন্দ ছিল না। বাবা আর তার ছোট ভাই কি দেখে পছন্দ করল এ নিয়ে তার ঘোর সন্দেহ। কেন পছন্দ ছিল না ওনার? আর কতটাই বা অপছন্দ? খুন পর্যন্ত কি যেতে পারে? চতুর্থ প্যারাগ্রাফে লেখা, ব্রতী কি তার কাকিমার কাছে যেত? বাড়িতে নতুন বউ এলে বাড়ির ছোটদের সঙ্গে তার গভীর সখ্য তৈরি হয়। এই ক্ষেত্রে কি হয়েছিল? ব্রতীর গভর্নেস ছন্দা বলছেন ব্রতী কারোর সঙ্গেই বেশি মিশত না, তার বাবা পছন্দ করতেন না। রাকার সঙ্গে আলাপ ছিল কিনা এই প্রশ্নের উত্তরে ছন্দা জানিয়েছেন, কাজের বাইরে কারোর সঙ্গেই তার কোনো কথাবার্তা হয় না। ছন্দা একজন মহিলা, বাড়ির বাকি সব সদস্যই পুরুষ। এরকম অবস্থায় বাড়িতে নতুন বউ এলে ছন্দার সঙ্গে দ্রুত আলাপ পরিচয় হওয়ার কথা, হলো না কেন? পঞ্চম প্যারাগ্রাফে লেখা, অরুণকান্তির সঙ্গে কার সম্পর্ক কেমন ছিল? মুরারিমোহনবাবুর কাছে সারাদিন কাজকর্ম করার পরও তাঁর ছেলে নাইট শোয়ে সিনেমা দেখতে যেতে বললে সে আপত্তি করে না, কিন্তু কেন? সে কি কিছু গোপন করে যাচ্ছে? খোঁজ নিতে হবে। এবং ষষ্ঠ ও অন্তিম প্যারাগ্রাফে লেখা, ভিকটিমের ভাই রাতুল সেনের মোটিভ স্ট্রং। রাকা ও রাতুল সেনের বাবা অরণি সেন একটি বিরাট বহুজাতিক সংস্থার একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন, রিটায়ার্ড। বেলঘড়িয়ার 4 কাঠা জমির ওপর একটি দোতলা বাড়ি, সল্ট লেকে 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, প্লাস অস্থাবর সম্পত্তিও নেহাত কম নয়। গোটা সম্পত্তির উত্তরাধিকারী হওয়াটা নিঃসন্দেহে স্ট্রং মোটিভ। রাতুল ব্যক্তিত্বহীন, গুছিয়ে কথা বলতে পারেন না, নার্ভাস। কিন্তু সত্যি কি তাই? স্নান করে 12:30 নাগাদ ল্যাপটপ খুলে বসে অনমিত্র। ফেসবুকে খুঁজতে হবে কুশীলবদের। একটা সাদা ফুল স্কেপ কাগজ টেনে নিয়ে সে বুঁদ হয়ে যায় ফেসবুকে। চলতে থাকে নোট। ঘণ্টাখানেক পর ল্যাপটপ বন্ধ করে সে হাতে নেয় খাপ ছাড়া নোটে ভরা কাগজ, যাতে লেখা আছে আরও কয়েকটি প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফ, ইউরেকা 1। অরুণকান্তি বিশ্বাস এবং ভিকটিম রাকা সেন একই কলেজে পড়তেন। কোনো ইয়ার উল্লেখ নেই। পরস্পরকে চিনতেন কি? কেউ কারোর বন্ধু নন, কিন্তু অনেক কমন ফ্রেন্ড আছে। ফেসবুকে এমন হতেও পারে, কিন্তু দুজনের বয়স তো বেশ কাছাকাছি। পরস্পরকে আগে থেকে চেনা অস্বাভাবিক নয়। দ্বিতীয় প্যারাগ্রাফ, ইউরেকা 2। রাকা সেন একজন আলট্রা মডার্ন মহিলা। তার পুরুষ বন্ধুই বেশি। তিনি নিয়মিত বিভিন্ন নাইট ক্লাবে যেতেন। বিয়ের পর সম্ভবত এগুলো বন্ধ হয়ে যায়, কারণ ডিস্কে যাওয়ার শেষ ছবি পোস্ট হয়েছে 8 মাস আগে। মহিলা গোলমেলে। তৃতীয় প্যারাগ্রাফ, ইউরেকা 3। রাতুল সেনের প্রোফাইলে প্রচুর ফটোগ্রাফ, তবে ভদ্রলোকের সেন্স অফ কম্পোজিশন খুব নড়বড়ে। এডিটিংয়ের রেটাচও অ্যামেচারিশ। ছবি তুলে আদৌ কিছু হয় কি? চতুর্থ প্যারাগ্রাফ, ইউরেকা 4। অবিন সেনগুপ্তের নাটকের গ্রুপের নাম রঙ্গমঞ্চ। তারও আলাদা আলাদা পেজ আছে। অবিন নায়কের রোল করেন, স্টেজ অ্যাপিয়ারেন্স ভালো, প্রচুর মহিলা ফ্যান। কিন্তু নাটকের একটি গ্রুপ ছবি সন্দেহজনক। এটা কি ডিজিটাল কারসাজি? মঞ্চ নাটকেও এখন অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার হয়। এ ব্যাপারে এখনই কিছু বোঝা মুশকিল। কাগজপত্র সরিয়ে রেখে 3টে নাগাদ ওঠে অনমিত্র। ফোন করে সিবির অন্যতম বিশ্বস্ত অনুচর বাপ্পাদিত্য বিশ্বাসকে।
হ্যালো, হ্যাঁ বাপ্পা, শোন না, অ্যালিবাই ক্রস চেক করেছিস? করেছি। 3 জনেই সিনেমা দেখতে গিয়েছিলেন। অরুণ কান্তি শো চলাকালীন একবারও হল থেকে উঠে আসেননি। রাতুলের একটা ফোন এসেছিল, মিনিট 10 জন্য হলের বাইরে বেরোয়। তখনই ইন্টারভাল হওয়ায় অবনীয় হল থেকে খাবার কিনতে বেরিয়ে আসে। তার সঙ্গে করিডোরে রাতুলের দেখা হয়। সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি, তোমাকে দেখাবো। আজ বিকেলে যেতে পারি। আচ্ছা আয়। আর একটা কাজ হলো, রাকা সেনের কলেজ ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ওকে। আর হ্যাঁ, সিবি তোমাকে বলতে বলেছিলেন ভিকটিমের ঘর খুলতে মাস্টার কি ব্যবহার করা হয়নি। ফোন রেখে অনুমিত্র ফের ফেসবুক খোলে। একটা ছবির প্রিন্ট আউট নেওয়ার আছে। ছবিটা ভালো করে দেখতে দেখতে অনুমিত্রর ভুরু কুঁচকে যায়। ল্যাপটপে মন দিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছে অনুমিত্র। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে চেহারাগুলো চিনতে অসুবিধে হচ্ছে না। কখনো পজ করছে, কখনো স্ক্রিন ম্যাক্সিমাইজ করছে, আবার কখনো বিড়বিড় করে কী সব বলছে। বাপ্পাকে বলল, আচ্ছা এই যে অবিন 500 টাকার নোট দিচ্ছে, আবার ফেরত নিয়ে খুচরো বের করছে, সুইটকর্ন নিতে গিয়েও দেখ ফেলে দিল, কাউন্টারের ছেলেটাকে বকাবকিও করল, এই ঘটনাগুলো তো নর্মাল লাগছে? অবাক হয়ে বাপ্পা বলল, অ্যাবনর্মাল তো কিছু লাগছে না। না তাহলে কি দাঁড়ালো? যখন রাকা সেন খুন হলো তখন মাল্টিপ্লেক্সের করিডোরে ভিকটিমের ভাই রাতুল সেন ফোনে কথা বলছে, তার অল্প দূরে খাবার কিনছে ভিকটিমের স্বামী অবিন সেনগুপ্ত, আর সিনেমা দেখছে অরুণ কান্তি বিশ্বাস। খুনের জায়গায় না থাকার অকাট্য প্রমাণ, যাকে বলে স্ট্রং অ্যালিবাই। কিন্তু সেই সময় ব্রতী মানে রবিন সেনগুপ্তর ছেলে ঘুমোচ্ছে। রবিন সেনগুপ্ত আর মুরারিমোহন সেনগুপ্ত দাবা খেলছে। প্রমাণ শুধু গভর্নেন্স ছন্দার সাক্ষ্য। বাপ ছেলে মিলে পাশের ফ্ল্যাটে এসে ছোট বৌমাকে উড়িয়ে দিয়েছে কিনা, তারপর টাকা দিয়ে বা ভয় দেখিয়ে ছন্দার মুখ বন্ধ করে দিয়েছে কিনা, জোর দিয়ে বলা যায় না। উইক অ্যালিবাই, তাই না? বাপ্পা সায় দেয়। অনুমিত্র ঠিক করে আজ বিকেলে একবার নিউ টাউনে যাবে, সবার সঙ্গে একবার কথা বলতে হবে। বাপ্পা বেরিয়ে যায় তার নিজের কাজে। প্রথমে সকলের উপস্থিতিতে অনুমিত্র জানায় যে তার অল্প কিছু প্রশ্ন আছে, কিন্তু সে সবার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। প্রথমেই মুরারিমোহন বাবুর সঙ্গে অনুমিত্রর আলাপ করিয়ে দেন ওসি। বেশ লম্বা শক্তপোক্ত চেহারা, প্রবল ব্যক্তিত্ব। প্রথমেই সে জিজ্ঞেস করে, আচ্ছা রাকার সঙ্গে কিভাবে যোগাযোগ হয় আপনার? মুরারিমোহন বাবু বলেন, রাকা আমার স্কুলের বন্ধু অরুণী সেনের মেয়ে। আমার ছেলে অ্যারেঞ্জ ম্যারেজই করতে চেয়েছিল, হাতের কাছেই রাকা ছিল, তো বয়সে জাতে গোত্রে মিল তো ছিলই, সেই কারণেই আর কি। আপনার বড় ছেলে আপত্তি করেছিলেন? সেটা ধরবার মতো নয় তেমন। মেয়েদের বিষয়ে যার খারাপ অভিজ্ঞতা থাকে তারা নিরপেক্ষ মতামত দেবে, এটা আশা করাই বহুল। আসলে পুত্রবধূর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? তা সে সম্মানজনক দূরত্বে সব সম্পর্কই ভালো থাকে। তার বড় ছেলে রবিন সেনগুপ্তর চেহারায় বাপের আদল স্পষ্ট। চুলের মধ্যে রূপলি রেখা সংখ্যায় বেশ বেশি, মুখশ্রী সুন্দর। প্রসঙ্গে এলো অনুমিত্র। আচ্ছা রবিনবাবু, রাকা সেনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? তাকে আমি পছন্দ করতাম না। কেন বলুন তো, একটু স্পেসিফিক্যালি বলুন। সে আমার ছোট ভাইয়ের বউ, কিন্তু সেই সম্মানটা সে রাখতে পারেনি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে অনুমিত্র বলে, তিনি কি কখনো আপনার সাথে কোনো অন্যরকম ব্যবহার করেছিলেন? হ্যাঁ, ছোটর সঙ্গে বিয়ের আগেও পরেও রাজি হয়নি। মৃদু কিন্তু স্পষ্ট গলায় কেটে কেটে বললেন রবিন সেনগুপ্ত। অরুণকান্তি বিশ্বাসের গায়ের রং ময়লা, বেশ শাঁসে জলে চেহারা, সরু কোঁপ, রিমলেস চশমা। প্রথমেই অনুমিত্র বলল, আপনি আর ভিকটিম যে একই কলেজে পড়তেন আগে বলেননি কেন? আগে তো কেউ জিজ্ঞেস করেননি, তাই। অরুণকান্তির কণ্ঠস্বর জড়তাহীন। পরস্পরকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। শুধু চিনতেন? আমাদের নেটওয়ার্ক যে আরও একটু বেশি তথ্য দিচ্ছে। আলগা টোপ ফেলে সুতো টেনে দেখতে চাইল অনুমিত্র। সম্পর্ক একটা হয়েছিল, কিন্তু 3 মাসও টেকেনি। তা টিকল না কেন? ওয়েভলেন্থ মিলল না। আমি বরাবরই মিডল ক্লাস মেন্টালিটির। রাকা সেনের বেশ কয়েকটা প্রি ম্যারিটাল রিলেশনের কথা জানা গিয়েছে। তা আপনার সম্পর্কটা কত দূর ছিল ওনার সঙ্গে? মাথা নিচু করে চুপ করে থাকেন অরুণকান্তি। ফেসবুক এবং রবিনবাবুর বক্তব্য যদি সত্যি হয়, তাহলে এই মেয়ের প্রাক বিবাহ সম্পর্ক না থাকাটাই আশ্চর্যের।
তদন্ত করতে গেলে এরকম মাইন্ড গেম সব সময় দরকার হয়। অনুমিত্র পরের প্রশ্নে চলে এলো। আচ্ছা, এই সম্পর্কের কথা আর কেউ জানে না? না। অবিনবাবুর সঙ্গে কেমন সম্পর্ক আপনার? সে খুব ভালো, মাই ডিয়ার লোক তো। অবিনবাবু বেশ ফর্সা, লম্বা এবং ছিপছিপে চেহারা, চোখ দুটো কটা, চুল রং করা, হালকা স্টাবল ধরনের দাড়ি গোঁফ, বুদ্ধিদীপ্ত চোখমুখ। তাকে দেখেই কেমন একটা অস্বস্তি হয় অনুমিত্রর, কিন্তু অস্বস্তির কারণ বুঝতে পারে না সে। অস্বস্তি নিয়েই কথা শুরু করে ও। আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? যেমন হয় স্বাভাবিক। আপনার নাটক সম্পর্কে তিনি আগ্রহী ছিলেন কি? প্রথম জেরায় আপনি একবার বলেছিলেন সিনেমা টিনেমায় উনি বিশেষ। ঠিকই, বিয়ের কথা যখন চলছিল তখন একবার, বিয়ের পর একবার রাকা আমার সঙ্গে আমাদের নাটক দেখতে যায়, তারপর আর নয়। ব্যাপারটাও এনজয় করে না বুঝতে পেরে আমিও আর জোর করিনি। তার নিজস্ব জগৎ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা? নেভার, নট অ্যাট অল। স্ত্রীর মৃত্যুতে খুব একটা কষ্ট পেয়েছেন বলে তো মনে হচ্ছে না। আপনি গীতা পড়েছেন? শ্রীমদ্ ভগবত গীতা আমাদের বাবা ছোটবেলা থেকে পড়তে শিখিয়েছেন। আমরা আবেগ সংযত রাখতে শিখেছি। না হলে রাকা যে আমার কতখানি ছিল। কথার শেষের দিকে অবিনের গলা ধরে আসে। উঠে দাঁড়িয়ে অবিনের দু কাঁধে হাত রাখে অনুমিত্র, মৃদু চাপড় মেরে সান্ত্বনা দেয়। আপাতত তার আর কোনো জিজ্ঞাসা নেই। কেন যেন অবিনের দু কানের দিকে বারবার চোখ চলে যায় ওর। কান দুটোর লতিতে কোনো দাগ পর্যন্ত নেই। স্কাইরাইজ গ্রিন থেকে বেরোনোর সময়ও তার মনে হলো কিছু একটা তার খুব চোখের সামনেই রয়েছে, কিন্তু সে ঠিক মতো দেখতে পাচ্ছে না। রাত্রিরে বাপ্পার ফোন আসে। খবর ভালো নয় অনুমিত্রদা। রাকা সেন কলেজে পড়ার সময় এক সহপাঠীর ফাঁকা ফ্ল্যাটে 5 জন বন্ধুকে নিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ে যায়। রাকা সেনের বাবা অরুণী সেন জলের মতো টাকা পয়সা খরচ করে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেন। আর অরুণকান্তির সঙ্গে সম্পর্কটা ছিল। টুকটাক অ্যাডভেঞ্চার করার পরই অরুণকান্তিকে ঘাড় ধাক্কা দেয়। অরুণকান্তি জলঘোলা করেনি। গুড জব বাপ্পা, ভালো খবর। আরেকটা কাজ বাকি বুঝলি। ভিকটিমের ল্যাপটপের ইন্টারনেট প্রোটোকল মানে আইপি অ্যাড্রেস নিয়ে নেট কানেকশন প্রোভাইডারের কাছ থেকে জানতে হবে নেটে কোন কোন সাইট সার্ভ করা হতো। ওকে, জেনে নেব। বাপ্পার সঙ্গে কথা বলে ফোন রাখার সঙ্গে সঙ্গেই অনুমিত্রর মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠে একটা অচেনা নাম্বার। খানিকক্ষণ বাজার পর ফোন ধরতেই ওদিক থেকে এক অচেনা নারী কণ্ঠ ভেসে ওঠে। গলাটা প্রথমে চিনতে পারে না অনুমিত্র, পরে সেই নারী কণ্ঠ জানায় সে ছন্দা বলছে, ব্রতির গভর্নেস। মিনিট 5 নীরবে ওপ্রান্তের কথা শোনার পর অনুমিত্র বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কিছু জিনিস আবার নতুন করে ভাবতে হবে। সিভি নিজের কেবিনেই ছিলেন। অনুমিত্র বলে, মোটিভ অনেকেরই আছে। অরুণকান্তিকে কলেজ লাইফে ডিচ করেছিল রাকা সেন। অরুণকান্তির পুরনো রাগ থাকতে পারে। তারপর রাতুল সেনের বাপের পুরো সম্পত্তির ওপর লোভ থাকা স্বাভাবিক। স্টুডিও করতে গিয়ে ব্যাংক থেকে বিশাল লোন নিয়েছে। বাপের পুরো সম্পত্তি পেলে কয়েক লাখ টাকার ধার শোধ করেও হাতে অনেক কিছু থাকত। তারপর রবিন সেনগুপ্ত মানে ভিকটিমের ভাসুর রাকা সেনকে একেবারে পছন্দ করত না। আর রাকা সেন মহিলারও চরিত্র খুব একটা। পরিবারে এরকম একজন মহিলার উপস্থিতি ব্রতির মনে খারাপ প্রভাব ফেলবে। অতএব তাকে সরিয়ে দেওয়ার কথা রবিনবাবুও ভেবে থাকতে পারেন। বেশ, তাহলে বাকি রইল গভর্নেস ছন্দা, মুরারি মোহন বাবু আর রাকা সেনের স্বামী মানে অবিন সেনগুপ্তর মোটিভ নেই বলছো? মোটিভ যে একেবারে নেই তা বলা যায় না। হয়তো গভর্নেস ছন্দা রবিনবাবুকে ভালোবাসেন আর রাকা সেন ভাসুরের সঙ্গে মেলামেশা করার সুযোগ খুঁজতেন, তাই ছন্দাই রাকা সেনকে। আবার অবিন সেনগুপ্ত কি সত্যি খোলা মনে স্ত্রীর কাজকর্ম মেনে নিয়েছিলেন? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ওদিকে মুরারি মোহন বাবুই রাকা সেনকে পছন্দ করে ছেলের বউ করে এনেছিলেন। পরে বৌমার স্বরূপ জানতে পেরে কি তার অনুশোচনা হয়েছিল? তাই তিনিই কি কাউকে দিয়ে? রাকা সেনের চরিত্রের ব্যাপারটা কি প্রুভড? কলেজের কয়েকজন বন্ধু মিলে একটা কেচ্ছা তো আছেই। পুলিশে খবর নিয়েছি রাকার মোবাইলে সুতনু আর জ্যাক নামে দুজনের ফোন নাম্বার পাওয়া গিয়েছে। আর তাদের দুজনেরই পেশা খুব একটা সভ্য সমাজের গ্রহণযোগ্য নয়। আর শুধু দুশ্চরিত্র নয়, মহিলার এক বিশেষ রোগ ছিল। এতেই শারীরিকভাবে বেশ কিছু চাহিদা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি হয়ে যায়। মানে বুঝতেই পারছেন।
অনমিত্রর কথার মাঝেই ঘরে ঢোকে বাপ্পা। ঢুকেই বলে, অনমিত্রদাও আছো, ভালোই হলো। রাকা সেনের ল্যাপটপের আইপি অ্যাড্রেস নিয়ে তার নেটের সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়েছিলাম। কি পেলি? ঘুরে বসে অনমিত্র। দেখো, বলে হাতের ফোল্ডার থেকে একটা A4 মাপের প্রিন্ট আউট বের করে দেয় বাপ্পা। কাগজটার ওপর চোখ বুলিয়ে মৃদু হেসে কাগজটা সিবির দিকে বাড়িয়ে দেয় অনমিত্র। চেয়ার থেকে উঠতে উঠতে অনমিত্র বলে, কাল ওসি দেবরাজ সিমলাইয়ের সঙ্গে কথা বলে আমি রঙ্গমঞ্চ নাটক দলের অফিসের ঠিকানা নিয়েছি। সেখানে কাজ সেরে আপনাদের ইনফর্ম করব। সম্ভবত আমরা শেষের খুব কাছাকাছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, গভর্নেন্স ছন্দা আমাকে কাল ফোন করেছিলেন। তিনি একটা নতুন তথ্য দিয়েছেন। সম্প্রতি অবিনের সঙ্গে মুরারিমোহনবাবুর একবার প্রচণ্ড ঝগড়া হয়েছে নাকি, এমনকি তিনি অবিনকে ডিজোন করারও ভয় দেখান। বাকি কথা ছন্দা স্পষ্ট বুঝতে পারেনি, শুধু শোনা গিয়েছে জনৈক শেখর ভদ্রকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। খোঁজ নিয়ে জানলাম শেখর ভদ্র মুরারিমোহনবাবুর বন্ধু এবং পারিবারিক আইনজীবী। তার সঙ্গেও একবার কথা বলা দরকার। আর কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে যায় অনমিত্র। মুরারিমোহনবাবুর ফ্ল্যাটেই জড়ো হয়েছেন সবাই। বিকেল 4টে অনমিত্রই সিবি আর দেবরাজ সিমলাইকে ফোন করে মুরারিমোহনবাবুর ফ্ল্যাটে সবাইকে জড়ো করতে বলে 7টা থেকে 7:30টার মধ্যে। মুরারিমোহনবাবুর 2 ছেলে, গভর্নেন্স ছন্দা, সেক্রেটারি অরুণকান্তি বিশ্বাস, রাকা সেনের ভাই রাতুল সেন, সিবি আছেন, বাপ্পাদিত্যও আছে। ব্রতিকে এই জমায়েতে রাখা হয়নি। সে নিচের ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছে। সঙ্গে ওসি দেবরাজ সিমলাই। প্রায় 8টায় এসে পৌঁছয় অনমিত্র। প্রথমেই দেরি হওয়ার জন্য ক্ষমা চায়, তারপর বলে, আমি আজ সকাল 11:30 নাগাদ সিবির অফিস থেকে বেরোই, তারপর 3 জনের সঙ্গে দেখা করি। তাদের কথায় একে একে আসব, কিন্তু যে প্রসঙ্গটা আমাকে সকলেই লুকিয়েছেন সেটা হলো সপ্তাহখানেক আগে অবিনবাবু তার স্ত্রী রাকাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গে আইনজীবী শেখর ভদ্রর সঙ্গে কথা বলেন। কিন্তু সেই খবরটা মুরারিবাবুর কানে উঠলে তিনি প্রবল আপত্তি করেন। কথা কাটাকাটিও হয়। আমি শেখরবাবুর সঙ্গে কথা বলেছি। তার বয়ান অনুযায়ী অবিন গিয়ে ডিভোর্স ফাইল করার কথা বলে আসার দিন 2 পরই মুরারিমোহনবাবু শেখরবাবুকে ফোন করে বলেন ছেলে মানুষই রাগারাগি থেকে ওসব হয়েছিল। নাও দে হ্যাভ সেটেলড হ্যাপিলি অ্যান্ড নো কোয়েশ্চেন অফ সেপারেশন। অবিনবাবু, এবার আপনি বলুন ঠিক কি হয়েছিল? অবিনবাবু ম্লান হেসে জানান যে স্বাভাবিক কোনো অশান্তিতে মাথা গরম হয়ে থাকবে হয়তো। প্রত্যুত্তরে অনমিত্র বলে, শুধুই কি তাই? যাই হোক, এ প্রসঙ্গে পরে আসছি। এই কেসের গোড়া থেকে আমার একটা খটকা ছিল। ভিকটিমের ফ্ল্যাটের তালা মাস্টার কি ছাড়াই নিখুঁতভাবে খোলা এবং বন্ধ হওয়া। এতে দুটো ব্যাপারের সম্ভাবনা। এক, খুনির কাছে চাবি ছিল অথবা খুনি রাকা সেনের চেনা লোক যাকে তিনি নিজেই দরজা খুলে দিয়েছিলেন। আর দ্বিতীয় খটকা হল ফেসবুকে রঙ্গমঞ্চ নাটকের পেজের একটা ছবি। পেজটা দেখলেই বোঝা যায় অবিনবাবুদের গ্রুপের একটি জনপ্রিয় নাটক হল বল্লভপুরের রূপকথা। তার বহু স্টিল ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, তাই না অবিনবাবু? অবিনবাবু সায় দিলেন। তবে একটি ছবি দেখে আমার খটকা লাগে। ওই নাটকেরই একটি স্টিল ছবি। তাতে মঞ্চে 2 রকম মেকআপে 2 জন অবিনবাবু পাশাপাশি দাঁড়িয়ে। বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের এই নাটকটির কথা অনেকেই জানেন। তাতে নাটকের একটি চরিত্রই অন্য আরেকটি চরিত্র সেজে অভিনয় করবে। তা অবিনবাবু যদি সেই চরিত্রে অভিনয় করেন, সেক্ষেত্রে 2টো মেকআপেই অবিনবাবুকে দেখা যাবে। 2 জনের আলাদা আলাদা ছবি পাশাপাশি রেখে এডিটিং করে জুড়ে দিলেই বেশ চমকে যাওয়ার মতো ব্যাপার। কিন্তু আমার কেমন একটা খটকা লাগে। তাই আমি বিডেন স্ট্রিটে রঙ্গমঞ্চ নাট্য সংস্থার কর্ণধার দেবাশিস রক্ষিতের সঙ্গে দেখা করি। তবে সেই কথায় যাওয়ার আগে আমি অবিনবাবুকে একটা ছোট্ট প্রশ্ন করব। অবিনবাবু জিজ্ঞাসুভাবে তাকায় অনমিত্রর দিকে। আপনার বাঁ কানের ঝকঝকে দুলটা কোথায়? পলকে মুখ সাদা হয়ে যায় অবিনবাবুর। তিনি আমতা আমতা করে কিছু বলে ওঠার আগেই অনমিত্র বলে, ঘাবড়াবেন না, দুল যেখানে থাকার সেখানেই আছে, বাঁ কানেই আছে, ওই দেখুন। 2 জন কনস্টেবলের সঙ্গে যিনি ঘরে ঢোকেন তাকে দেখে চোখের পলক পড়ে না কারো। হুবহু অবিনবাবু। যদিও ইনি হালকা গোঁফ রেখে চুলের স্টাইল বদলে চেহারা আলাদা করার একটু চেষ্টা করেছেন, তবু মুখশ্রী এবং কটা চোখ দুটো হুবহু এক, এবং এর বাঁ কানে ঝকঝক করছে একটা দুল।
অনুমিত্র বলে চলে। বিডেন স্ট্রিটের রঙ্গমঞ্চের অফিস থেকে বেরিয়ে আমি যাই এন্টালিতে এর কাছেই। ইনি অবিনবাবুর ডুপ্লিকেট। সিনেমার ক্ষেত্রে ডাবল রোলকে এক ফ্রেমে আনা যায়, কিন্তু নাটকে সেটা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন এরা দুজনে। বিজনেস সিক্রেট হিসেবে এদের কথা কাউকে কখনো বলেননি রঙ্গমঞ্চ নাট্য সংস্থার কর্ণধার দেবাশিস রক্ষিত। এটা ওর স্টান্ট, না হলে নাটকে দলবাজি, অভিনেতা ভাঙিয়ে নেওয়ার মতো পলিটিক্সও তো হয়। আজ দেবাশিসবাবু মুখ না খুললেও দলের অন্যরা বলে দিয়েছে। মঞ্চে দাঁড়ানো দুজনের পাশাপাশি ছবিটা দেখেই আমার সন্দেহ হয়েছিল ছবিটা কোনোভাবেই এডিটেড নয়। দেখুন অবিনবাবু, দুলটা কিন্তু দুলের জায়গাতেই আছে। স্টেজে অভিনয় করতে গেলে দুলের পার্থক্য চোখে পড়ে না, কিন্তু বাস্তবে পড়ে। আমি প্রথমে আপনার ছবি দেখি সোশ্যাল মিডিয়ায়, তারপর সিসিটিভির ফুটেজে, এবং তারপর দেখি সামনাসামনি। খটকা একটা লাগে, কিন্তু ঠিক ধরতে পারি না। কানের বা নাকের গয়নার বদল থাকা বা না থাকা মেয়েদের চোখে যত সহজে ধরা পড়ে, ছেলেদের চোখে তো তত সহজে নয়। সিসিটিভির ফুটেজে আপনার বাঁ কানের দুল স্পষ্ট দেখা গিয়েছে, আর আপনার একটা কানেও তো দুল পড়ার ফুটো নেই অবিনবাবু, কোনোদিন তো ছিলও না। অবিনবাবু মাথা নিচু করে বসে আছেন, তাঁর চোয়াল পাথরের মতো শক্ত। অনুমিত্র বলে চলে, সেদিন আপনি হল থেকে বেরিয়ে ওয়াশরুমে যান এবং সেখান থেকে সোজা বেরিয়ে বাড়ি পৌঁছে কাজ সেরে হলে ফিরে যান। আপনার বাইক আছে, তাই বেশি সময় লাগে না। সিকিউরিটি গ্যাপ, পালানোর জায়গা সবই তো আপনার জানা। ততক্ষণ ওয়াশরুম থেকে ফুড কাউন্টারে খাবার দাবার কিনে আপনার সিটে গিয়ে বসেন আপনার এই বডি ডাবল। আপনি কাজ সেরে সিনেমা হলে পৌঁছে মিসড কল দেন আপনার নকলকে। ফের একবার ওয়াশরুমে গিয়ে আপনারা জায়গা বদল করে নেন। কেউ জানতেও পারে না। কারো পক্ষে ভাবা সম্ভবই নয় যে একবার 15 মিনিটের জন্য খাবার কিনতে বেরিয়ে আর একবার 5 মিনিটের জন্য ওয়াশরুমে বেরিয়ে কেউ কাউকে তার বাড়ি গিয়ে খুন করে আসতে পারে। প্ল্যানটা খুব ভালো, কিন্তু ওই ভুলটা মানে দুলটা মারাত্মক হয়ে গেল। পেশাদার অপরাধীদেরও নানা বিস্ময়কর ভুল হয়, আর আপনারা তো বুদ্ধিমান হলেও পেশাদার নন। অবিনবাবু জানতেন যে বেশিরভাগ সময় রাকা সিনেমা দেখতে রিফিউজ করেন, কারণ রাকা একটি বিশেষ ধরনের সিনেমাই পছন্দ করেন। তাই রাকাকে বাড়িতে একা রাখার জন্যই অবিনবাবু একসঙ্গে সিনেমায় যাওয়ার প্ল্যান করেন। অরুণবাবুকেও সঙ্গে নেন, কারণ তিনিও যে সাক্ষী অবিনবাবু সিনেমাই দেখছেন। কিছুক্ষণ থেমে অনুমিত্র আবার বলে, একজন বিশেষ রোগগ্রস্ত মহিলার স্বামী হওয়া শারীরিক এবং মানসিকভাবে যে কি যন্ত্রণার তা যে কোনো সংবেদনশীল মানুষই বুঝবেন। অবিনবাবুর ডিভোর্স চাওয়া খুব স্বাভাবিক, তবে এরকম আইডেন্টিক্যাল চেহারা নিয়ে অবিন এবং তার ডুপ্লিকেট আদৌ মাথা না ঘামালেও মাথা ঘামিয়েছিল আরও একজন। সে কথায় আসার আগে দ্বিতীয় অবিনবাবুকে জিজ্ঞেস করি, আপনি অভিনয় ছাড়া আর কি করেন বলুন তো? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন দ্বিতীয় অবিনবাবু। ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমিই বলি। দ্বিতীয় অবিনবাবুর আসল নাম জুবিন, কিন্তু জ্যাক নামে তিনি পার্ট টাইমে কাজ করেন। কি কাজ করেন সেটা আর এই সভ্য সমাজে বললাম না। এর উল্লেখ আগেও পেয়েছিলি বাপ্পা, মনে আছে? উত্তেজিত গলায় বাপ্পা বলে, ইয়েস, রাকা সেনের ফোনে নাম্বার ছিল, মনে পড়েছে। ইয়েস, সেখান থেকেই রাকা কোনোভাবে 2-2 4 করে। বাকিটা মনে হয় মুরারিমোহন বাবুই ভালো করে বলতে পারবেন বলে মুরারিমোহন বাবুর দিকে তাকায় অনুমিত্র। তীব্র আবেগে বলতে শুরু করেন মুরারিবাবু, এরা আমারই যমজ সন্তান। ইউনিভার্সিটির এক ছাত্রীর সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, কিন্তু সে যখন কনসিভ করে তখন আমি কিছু চেপে রাখতে পারলাম না। জানেন, আমার স্ত্রী সুনয়নীকে সবটা জানাই, তার দুটো হাত ধরে ক্ষমা চাই। সে আমায় ক্ষমাও করে, এমনকি আমার ছাত্রীর যমজ পুত্র সন্তান হলে একজনকে আমার স্ত্রী নিজের সন্তান হিসেবে মানুষ করতেও চায়। অপরজন তার মায়ের কাছে মানুষ হয়। কেউ কিছু জানতো না, কিন্তু রাকা জেনে যায়, কারণ অবিনের ডান কাঁধের পাশে আর জুবিনের বাঁ কাঁধের পাশে দুটো আইডেন্টিক্যাল বার্থ আমার কাছে। ওরা জন্মের সময় জোড়া ছিল, অপারেশন করার দাগ থেকে যায়। রাকা আমায় সবটা জানায়। তখনও কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু অবিন ওকে ডিভোর্স করতে চায়। ও খেপে যায়, আমাকে বলে অবিন ওকে ডিভোর্স করলেও ওর বাবাও ওকে ডিজোন করবে।
ফলে ওকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। ওকে কোর্টে যেতে হলেও ও আমার পরিবারের অতীত কলঙ্কের কথা, অবৈধ সম্পর্ক, সন্তানের কথা সারা পৃথিবীর সামনে তুলে ধরবে। আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেবে বলেছিল। আমিও তখন ভয় পেয়ে যাই। আর তাই অভিনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে জেনেও আমি অভিনকে ডিভোর্স করা থেকে আটকাই। আর শেখরকেও ফোন করে বারণ করে বলে কান্নায় ভেঙে পড়েন মুরারিবাবু। আর তারপর রাকা সেনের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা খোলা ছিল অবিনবাবুর, এবং তিনি সেই পথেই হাঁটেন। বলে দেবরাজ সিমলাইকে ইশারা করে অনুমিত্র। দেবরাজ হ্যান্ডকাফ নিয়ে অবিনবাবুর দিকে এগিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে এসে অনুমিত্র বিষণ্ণ মুখে সিবিকে বলে, কেসটার কিনারা না করতে পারলেই ভালো হতো স্যার, বুঝলেন? বারবার মনে হচ্ছিল শেষ মুহূর্তে বলি যে আমি কিচ্ছু বুঝতে পারিনি, যে চলে গিয়েছে সে তো আর ফিরবে না, কিন্তু বাকি সবাই আপনারা ভালো থাকুন। এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখেন সিবি, বলেন, তাহলে যে খুনটা সাপোর্ট করা হয় অনুমিত্র, তুমি তো সত্য সন্ধানী। শিল্পীর আবেগ সরিয়ে না রাখলে তুমি সত্যের নাগাল পাবে কি করে? আবেগটা ক্যানভাসের বাইরে আসতে দিও না। নাও চলো, তোমাকে ড্রপ করে দিয়ে আসি। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে পা বাড়ায় অনুমিত্র।